সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফরাসি বিপ্লব। 1789 খ্রিস্টাব্দে ইউরোপ মহাদেশে সংঘটিত হওয়া এই বিপ্লব শুধু ইউরোপ মহাদেশে নয়, এই বিপ্লবের প্রবাহ ইউরোপের বাইরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই বিপ্লব ছিল নিগৃহীত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত শ্রেণীর বিপ্লব। তথাকথিত রাজতন্ত্রের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক বিপ্লব এবং সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার বিরুদ্ধে পুঁজিবাদী ব্যবস্থার এক আন্দোলন। 1614 সাল থেকে 1789 সাল পর্যন্ত তথাকথিত রাজাদের শাসন ছিল। তৎকালীন সময়ের যে রাজবংশের শাসন ছিল সেটা ছিল বুর্বু রাজবংশের শাসন। 14 লুই, 15 লুই, 16 লুইদের একচ্ছত্র সরকার ব্যবস্থাপনার একটা পায়তারা আমরা দেখতে পাই তৎকালীন সমাজ ব্যবস্থায়। তো ফরাসি বিপ্লবের মূল স্লোগানটা ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এটাকে কেন্দ্র করেই আমরা নিগৃহীত তৃতীয় শ্রেণীর তথা বুর্জোয়াদের একটা গণ আন্দোলন ছিল। তো এই নিগৃহীত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত শ্রেণীর আন্দোলন প্রসূত, ফরাসি বিপ্লব প্রসূত যে পরিবর্তন, এটা সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং পাশাপাশি ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তৎকালীন সময়ে সামাজিক ব্যবস্থা শ্রেণী বৈষম্যের শিকার ছিল। বিভিন্ন ধরনের স্তরীভূত, বিভিন্ন স্তর ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। সামাজিক ব্যবস্থা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে প্রথম শ্রেণী, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট স্টেট, যাজক শ্রেণী। সেকেন্ড স্টেট, অভিজাত শ্রেণী, এবং রেস্ট হচ্ছে তৃতীয় শ্রেণী, থার্ড স্টেট। ফ্রান্সে তৎকালীন সময়ে ফ্রান্সে লোক সংখ্যার পরিমাণ ছিল 2.5 কোটি। তার মধ্যে প্রায় 2,10,00,000 লোকে কৃষির উপর নির্ভরশীল ছিল। এই যে ফার্স্ট স্টেটের কথা বললাম, যাজক সম্প্রদায়, ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1/2 যাজক সম্প্রদায় ছিল। দ্যাট ইজ 2,50,00,000 মানুষের মধ্যে 1,30,000 ছিল যাজক সম্প্রদায়। এরা রাষ্ট্রের সমস্ত সুবিধা এরা ভোগ করত। কোনো কোনো ক্ষেত্রে রাজারাও তাদের উপর অনেক সময় নির্ভরশীল হয়ে পড়ত। এই যাজকদের মধ্যেও আবার শ্রেণী ছিল, উচ্চ যাজক শ্রেণী এবং নিম্ন যাজক শ্রেণী। উচ্চ যাজক শ্রেণী স্পেসিফিক্যালি বলতে গেলে সেই সময় ছিল 139 জন মাত্র, যাদেরকে বিশপ বলা হয়। তারা এই নিম্ন যাজক শ্রেণীর লোকদের উপরও তারা নিপীড়ন, নির্যাতন চালাতো। মোট কথা, সুবিধা থেকে তাদেরকেও বঞ্চিত করা হতো। এটা ছিল ফার্স্ট স্টেট। সেকেন্ড স্টেট, অভিজাত সম্প্রদায়। এরা ছিল মূলত গোটা সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রক। তাদের স্বাতন্ত্র বোধ ছিল। তারা অন্য শ্রেণীর সাথে মিশতে চাইত না এবং তাদের মধ্যে একটা বংশকৌলীন্য ছিল। অন্য বংশের মানুষের সাথে তাদের রক্ত সঞ্চালনের যে পক্ষপাতী, তারা কখনোই ছিল না। তাদের ধারণা ছিল যে অন্য শ্রেণীর মানুষের সাথে মিশলে তাদের বংশমর্যাদা এবং স্বাতন্ত্র বোধ তাদের ধ্বংস হবে। সেই থেকে তারা অন্য শ্রেণীর সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। তারা মনে করত যে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এমনই শ্রেণীভিত্তিক সংগ্রামের বিরুদ্ধেই তৃতীয় শ্রেণী,
দ্যাট ইজ এই অভিজাত সম্প্রদায় ফ্রান্সের মোট জনসংখ্যার দ্যাট ইজ 2,50,00,000 লোকের মধ্যে মাত্র 3 ভাগ, দ্যাট ইজ 3.5 লাখ লোক। এই অভিজাতদের ইন্ডিকেট কারা অভিজাত, এদেরকে ইন্ডিকেট করার জন্য তৎকালীন সময়ের ফ্রান্সের দার্শনিক মন্টেস্কু বলেছেন, যারা রাজার সাথে সাক্ষাৎ করতে পারে, মন্ত্রীর সাথে বাক্যালাপ করতে পারে, যাদের বংশকৌলিন্য আছে, ঋণ আছে, পেনশন আছে, তারাই অভিজাত। এই অভিজাত শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর কোনো অর্থ ছাড়া অন্য কোনো যোগাযোগ ছিল না। এরা ছিল সুবিধাবাদী শ্রেণীর লোক, তাদেরকে বলা হচ্ছে প্রিভিলেজ গ্রুপ। এই যে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর, যাজক শ্রেণী ছিল 1,30,000 এবং অভিজাত শ্রেণী দেখলাম আমরা 3.5 লাখ। এই 4,80,000 মানুষ ব্যতীত 2,50,00,000 মধ্যে বাকি সবাই ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তার মানে যাজক এবং অভিজাত এই 4,80,000 মানুষ ছাড়া সবাই তৃতীয় শ্রেণীর অভিভুক্ত। তো এই তৃতীয় শ্রেণীর স্পোক্সম্যান ছিল এই তোমার বুর্জোয়া শ্রেণী, যারা বুদ্ধিজীবী ধনী শ্রেণী। এর মধ্যেও অনেক শ্রেণীভিত্তিক ব্যবস্থা, স্তরভিত্তিক ব্যবস্থা ছিল। এই বুর্জোয়া শ্রেণী, তথাকথিত বুদ্ধিজীবী বুর্জোয়া, বার্গ মানে তৎকালীন সময়ে বার্গ বলতে শহুরে অবস্থানকৃত ব্যবসায়ী শ্রেণী, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, কবিরাজ, ব্যবসায়ী, এরা দোকানদার, এরা ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং এই তৃতীয় শ্রেণীকে লিড দিত এই বুদ্ধিজীবী তথাকথিত এই বুর্জোয়া শ্রেণী। এই বুর্জোয়া শ্রেণী ছাড়া বাকি ছিল সবাই কৃষক এবং শ্রমিক। কৃষকদের মধ্যেও আবার বিভিন্ন ধরনের স্তর ছিল, প্রান্তিক কৃষক, বর্গা কৃষক এবং স্বাধীন কৃষক। জমিদাররা তাদের জমি প্রদান করত কৃষিকাজ করার জন্য। কৃষির প্রায় উৎপাদিত 80% পণ্য তারা এই সমস্ত যাজক, অভিজাত এবং রাজাদের চার্চ ও যাজকদের চার্চে এবং রাজাদের কোষাগারে তারা জমা দিতে বাধ্য হতো। তাদের উপর বিভিন্ন ধরনের কর নির্ধারণ করা হতো। বিশেষ করে লবণ কর নামে একটা কর ছিল, যেটা 7 বছরের ঊর্ধ্বে প্রতিটা নাগরিককে সরকারের কাছ থেকে তৎকালীন সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ তৎকালীন সময়ে নির্ধারিত মূল্যের 10 গুণ বেশি মূল্য দিয়ে সরকারের কাছ থেকে লবণ কিনতে হতো। এটা ছিল একটা অত্যাচার। এবং এই অভিজাত ধনী শ্রেণীর তাদের গৃহপালিত পশু, কবুতর বা হরিণ, এরা কৃষকদের ফসলাদি খাবে, সেটার জন্য কৃষকরা জমির বেড়া দিতে পারত না। এবং অভিজাত শ্রেণীর ছেলেরা তাদের ঘোড়ায় চড়ে সেই সমস্ত শিকার করবে, পশু প্রাণী সেই ফসল মারিয়ে পশু পাখি শিকার করবে, তবুও কৃষক শ্রেণী সেগুলি বলতে পারত না। এই ধরনের একটা পরিস্থিতি, মানে স্তরভিত্তিক বিভিন্ন ধরনের ফ্রান্সের তৎকালীন সময়ের সামাজিক ব্যবস্থায় এই তোমার স্তরভিত্তিক জীবনযাপন ছিল। এবং এদের উপর নিপীড়ন, নির্যাতন রাজা বাদশাদের তথা যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী, যারা সুবিধাবাদী শ্রেণী, তাদের নিয়ন্ত্রণ সবসময় বজায় রাখত। অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভঙ্গুর অবস্থা ছিল, বললাম। যেটা কৃষকরা যেটা তাদের জমি কর্ষণ করে যেটা উৎপাদিত পণ্যের 80% সরকারি কোষাগারে জমা দিতে তারা বাধ্য হতো। বিভিন্ন ধরনের করে পৃষ্ঠ হয়ে তারা নাস্তানাবুদ অবস্থা হতো এবং বিনামূল্যে সরকারি অনেক রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট এগুলি নির্মাণ করে দিতে তারা বাধ্য হতো। তাদের উপর ব্যাপকভাবে অত্যাচার চালাতো। ফ্রান্সের এই ফরাসি বিপ্লব
মূলত ছিল এই রাজাবাদশাদের বিরুদ্ধে একটা আন্দোলন। এবং তৎকালীন সময়ে সরকারি কিছু কর্মচারী ছিল ইন্টেন্ডেন্ট নামে, তারাও এই ধরনের ব্যাপক কৃষকদের উপর কর তারা আরোপ করত, সেগুলি কর তুলে তারা সরকারি কোষাগারে জমা দিত। তারা ছিল দুর্নীতিপরায়ণ। এবং রাজাবাদশাদের রানী, তাদের স্ত্রীরা ব্যাপক বিলাস ব্যসনে থাকত, এবং রাজারা তারা নর্তন, ভোগবিলাস, বিভিন্ন বিলাস ব্যসনে তারা নিজেদেরকে নিয়োজিত রাখত। এবং রানীদেরকে পরিচর্যার জন্য দেখা যেত সেই ফ্রান্সের সেই রাজসভায় 500 কর্মচারী, তাদের খাস রানীদের পার্সোনাল সেবা করার জন্য 500 খাস কর্মচারী ছিল, এবং 18,000 কর্মচারী তাদের রাজাবাদশাদের সেবায় সবসময় নিয়োজিত থাকত। ভার্সাইয়ের রাজসভায় এই 18,000 কর্মচারী তারা সবসময় তাদের বিলাস ব্যসন জীবনযাপনের জন্য যতটুকু তাদের হেল্প করার প্রয়োজন, এই কর্মচারীরা সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকত। এবং রানীদেরকে বিভিন্ন স্বর্ণ, রৌপ্য ব্যবহার করার জন্য বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শত শত টন স্বর্ণ তাদের জন্য আনয়ন করা হতো। এই ছিল সামাজিক অবস্থা। এবং রাজনৈতিক অবস্থা বলতে গেলে বলতে হয় যে রাজারা তারা বলতেন যে তারা স্বয়ং ঈশ্বরের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত, কাজেই তারা তাদের এই কাজের জন্য জনগণের উপর তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা তাদের কাজের জন্য জবাবদিহিতা সম্পূর্ণ ঈশ্বরের উপর। ঈশ্বর তাদের সরাসরি ক্ষমতা দিয়ে তাদের প্রেরণ করেছে, কাজেই তাদের কৃতকর্মের জন্য তারা জনগণের কাছে জবাব দিতে তারা প্রস্তুত নয়। চতুর্দশ লুই উনি তো বলেই ফেলেছিলেন যে আই অ্যাম দ্য ল, আই অ্যাম দ্য স্টেট, মানে আমি আইন, আমি রাষ্ট্র। অনুভবে পঞ্চদশ লুই, ষোড়শ লুই, পরবর্তীতে ষোড়শ লুই, উনি কি বললেন? উনি বললেন হোয়াট আই থিঙ্ক দ্যাট ইজ ল, আমি যেটা চিন্তা করব সেটাই আইন। তার মানে ওনারা যেটা চিন্তা করতেন সেটাই হতো। এবং তৎকালীন সময়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন তাদের জন্য কোনো ঘটনাই ছিল না। তারা যুদ্ধ বিগ্রহ করত এবং সাম্রাজ্য বিস্তারে তারা সিদ্ধহস্ত ছিল। এদিকে ফ্রান্সের জনগণ তারা না খেয়ে থাকতো, ভুখা মিছিল করত, তারা না খেয়ে দীর্ঘদিন না খেয়ে দিনে নিপাত করতো। সেদিকে তার রাজাবাদশাদের কোনো ভূক্ষেপই ছিল না। অথচ রাজ্য দখল করতে হবে, বিলাস ব্যসনে জীবনযাপন করতে হবে, সৈনিক পালতে হবে, প্রচুর টাকা খরচ করতে হবে, রাজ্য বিস্তারে সৈনিকদের পেছনে প্রচুর খরচ তারা করত। অথচ সাধারণ আপামর জনসাধারণের জন্য তারা কিছুই করত না। These are all about the situation of ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তীতে আমরা এর পেছনে আমরা মোটামুটি এই ফরাসি বিপ্লব প্রসূত পরিবর্তন, এটা কি হলো? ফরাসি বিপ্লব ফাইনালি 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে এর রেজাল্ট আমরা দেখতে পাই। তো ফরাসি বিপ্লবের প্রেক্ষিত সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করলাম। সেখানে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, যেটার বিরুদ্ধে তৃতীয় শ্রেণী নিগৃহীত প্রিভিলেজড গ্রুপ দ্বারা কিভাবে নির্যাতিত, নিপীড়িত হতো, সে বিষয়ে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। একটা প্রেক্ষিত বা পটভূমি যেটাই বলো, এটা তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীতে ফরাসি বিপ্লবের কারণ, ফলাফল বা এর পরবর্তীতে তোমার সন্ত্রাসের রাজত্ব, ডাইরেক্টরি শাসন এবং পরিশেষে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের এই সম্রাট হিসেবে অধিষ্ঠিত হলেন, সেই বিষয়ে আমি পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অনলাইন ক্লাসগুলি মনোযোগের সাথে দেখার চেষ্টা করবে, আর তোমরা নিরাপদে থাকবে, বাসায় থাকবে। অতীব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই, তোমরা বাসাতেই থাকবে। এখন করোনার সাথে সাথে
গ্রামে গঞ্জে এখন ব্যাপক বন্যারও উপদ্রব দেখা যাচ্ছে। তো তোমরা তোমাদের ছোট ভাই বোনদের একটু সাবধানে দেখে শুনে রাখবে। পানিতে পেপার পত্রিকায় দেখছি পানিতে পড়ে অনেকে মারা যাচ্ছে, তোমরা এই বিষয়ে একটু খেয়াল রাখবে। আর অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগের সহিত দেখার চেষ্টা করবে। পরবর্তীতে ফরাসি বিপ্লব একটা ব্যাপক বিষয়, এই বিষয় সম্পর্কে বেশ কয়েকটা ক্লাস আমাদের নিতে হবে। এই ফরাসি বিপ্লব কিন্তু আমাদের মধ্যযুগ থেকে আধুনিক যুগ রূপান্তরের আমরা একটা কেন্দ্রস্থল বলতে পারি। যাই হোক, ফরাসি বিপ্লব একটা ব্যাপক বিষয়, এই বিষয় সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, বাবা মাকে সেবা করো, বাবা মার কথা শুনো এবং বাসাতেই থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।